যেমন একসময় শুনতাম যে অভিষেক জেলে যাবে, পিসি গ্রেপ্তার হবে। 2022-এর ডিসেম্বর মাসের নাকি 12 তারিখ, 14 তারিখ আর 20 তারিখ বাংলা তৃণমূল সরকার ভেসে যাবে। আমাদের দেশে একমাত্র আদানি আর অভিষেক ব্যানার্জির সম্পত্তি ছাড়া আর কিছুই বাড়ছে না। দীর্ঘ শুনানি চলার পরে, 3 দশক শুনানি চলার পরে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওখানে কোনো আদৌ কোনোদিন কোনো মন্দির ছিল এটা সপক্ষে। কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষের এটা বিশ্বাস, তাই ঝামেলা মেটানোর জন্য আমরা বলছি ভাঙা যখন হয়ে গেছে তখন আপনারা আপনাদেরটা বানিয়ে নিন, আর ওখানে হচ্ছে একটা মসজিদ তৈরি হোক, তার জন্য আলাদা জমি চিহ্নিত করা হোক। মসজিদ ভেঙে মন্দির বানানো যদি ভারতে জাতীয়তাবাদ হয়, একই যুক্তিতে বাংলাদেশে মন্দির ভাঙাটাকে বাংলাদেশে জাতীয়তাবাদ বলে চালানো হবে। আমরা ওই জাতীয়তাবাদের বিরোধী। কিন্তু আমরা বামপন্থীরা যেহেতু ভারত কেন গোটা পৃথিবীর সরকার চালাচ্ছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না, কিন্তু আমাদেরকে বাংলাদেশে ধর্মঘট ডাকতে হবে। বাবা, আবার এমনিতে হবে না, ধর্মঘট ডাকতে হবে। আর ধর্মঘট ডাকলে সবার আগে মমতা ব্যানার্জি গুন্ডা পাঠিয়ে আমাদের পিঠের চামড়া গোটাবে। শ্রমিকদা যেটা উদাহরণ দিলেন চার্চ রেনোভেট করা, যেরকম চার্চকে রেনোভেট করা হচ্ছে সেরকম ভাবে ভারতে বাবরি ধ্বংস করে মন্দির বানানোটা রেনোভেশন। কেমন লাগবে বলুন তো? আজকে যদি ইউনুস এবং ইউনুসের পোষা মৌলবাদীরা বলে বাংলাদেশে হিন্দু মন্দির ধ্বংস করাটা আসলে রেনোভেট করে মসজিদ বানানো হচ্ছে, এইটাই হয়। এই যে বলছেন না যে আমাদের বিশ্বাস, যেদিন বাবরি মসজিদ নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, পরিষ্কার সেই রায়তে খালি এইটা বলা ছিল না যে ওখানে মন্দির তৈরি হবে, তার আগের লাইনটা এটা ছিল, দীর্ঘ শুনানি চলার পরে, 3 দশক শুনানি চলার পরে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওখানে কোনো আদৌ কোনোদিন কোনো মন্দির ছিল এটা সপক্ষে। কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষের এটা বিশ্বাস, তাই ঝামেলা মেটানোর জন্য আমরা বলছি ভাঙা যখন হয়ে গেছে তখন আপনারা আপনাদেরটা বানিয়ে নিন, আর ওখানে হচ্ছে আর একটা মসজিদ তৈরি হোক, তার জন্য আলাদা জমি চিহ্নিত করা হোক। আমি এইটাই বলছি, কোনো একটা দেশে যদি সংখ্যাগুরু মানুষের বিশ্বাসটাকে বিধান বানিয়ে দেওয়া হয়, তাহলে একই কাজ কিন্তু আফগানিস্তানে তালিবানরাও করতে পারে, একই কাজ বাংলাদেশে ইউনুসের বাহিনীও করতে পারে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়াতে একটা কথা বলেছিলেন পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা বলে চিহ্নিত করা যায়, কিন্তু সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতাকে জাতীয়তাবোধ বলে চালিয়ে দেওয়া যায়। মুশকিল হচ্ছে মসজিদ ভেঙে মন্দির বানানো যদি ভারতে জাতীয়তাবাদ হয়, একই যুক্তিতে বাংলাদেশে মন্দির ভাঙাটাকে বাংলাদেশে জাতীয়তাবাদ বলে চালানো হবে। আমরা ওই জাতীয়তাবাদের বিরোধী। দ্বিতীয় কথা হচ্ছে, শ্রমিকদা অনেকগুলো নাম বললেন। মেঘনাথ সাহা বামপন্থী, আপনারা জানেন আরএসপি থেকে উনি ভোটে প্রার্থীও হয়েছিলেন। যাই হোক, তার সঙ্গে আরও কতগুলো নাম বললেন। যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্বাস্তুর জন্য কি লড়াই আছে আমার তো জানা নেই, আমার ধারণা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও জানা নেই। কিন্তু যাই হোক, বাকি কতগুলো নাম বললেন সেগুলো তো অবশ্যই উল্লেখযোগ্য নাম। বললেন যে কেন 34 বছর সরকার চালানোর পরে আমাদের রাজ্যের সিলেবাসে নেই। আচ্ছা, এর আগে 6 বছর বাজপেয়ী গভর্নমেন্ট আর এখন 10.5 বছর মোদী গভর্নমেন্ট দেশ চালানোর পরে কেন ওই নামগুলো এনসিইআরটি সিলেবাসে নেই বলুন তো? নামগুলো বাঙালিদের নাম বলে। শ্রমিকদা বললেন এর আগে বলার সময় যে কথাটা, ভারতের সীমানা বাড়বে। যেমন একসময় শুনতাম যে অভিষেক জেলে যাবে, পিসি গ্রেপ্তার হবে। 2022-এর ডিসেম্বর মাসের নাকি 12 তারিখ, 14 তারিখ আর 20 তারিখ বাংলা তৃণমূল সরকার ভেসে যাবে। কি হলো? আমাদের দেশে একমাত্র আদানি আর অভিষেক ব্যানার্জির সম্পত্তি ছাড়া আর কিছুই বাড়ছে না। কিন্তু তার থেকে বড় কথা কি জানেন তো? যে জায়গাগুলোর কথা বললো, ছিটমহল বিনিময়ের কথা বললো গর্গদা বলার সময়, যার উত্তরে শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বললেন, গর্গদার বক্তব্যের সঙ্গে কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের বক্তব্য এই প্রসঙ্গে পুরোটা মেলে না। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, শ্রমিক ভট্টাচার্য যেটাকে বললেন যে ভারতের যে জমি দখল করা হয়েছে দখলমুক্ত করা হবে, ছিটমহল কিন্তু কেউ দখল করেনি। ছিটমহল কিন্তু সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী ছিলেন, ভারত সরকার এবং শেখ হাসিনার বাংলাদেশ সরকার তারা আলোচনা করে হস্তান্তর করেছিল একে অপরকে। অতএব ওটা কোনো দখল করার বিষয় নয়। কিন্তু আমি কি কারণে এর আগের বার আপনাদের কথাটা বললাম, তারা অনেকে ফেসবুক লাইভ করছেন, অনেকে ভিডিও করছেন, পোস্ট করবেন, আমাদের প্রত্যেকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যাবে। এবং যেটা আমি বললাম, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ, যেখান থেকে শ্রমিকদা সাইকেলের বেল শোনেন, বাংলাদেশের মানুষ এটা শুনতে পাবে। যখন বাংলাদেশে এটা দেখানো হবে, ভারতের একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে বাংলাদেশকে ইঙ্গিত করে বলছে ভারতের সীমানা বাড়বে, আপনারা বলুন এই ক্লিপটা, শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটা বাংলাদেশের সংখ্যালঘু, আজকের পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে? আমি বলছি গলাবাজি করা একটা জিনিস, জানেন তো, কলার তুলে হুব্বাগিরি করা একটা জিনিস, কিন্তু আমি খুব বাস্তব জায়গা থেকে কথাটা বলছি। আর যদি বাংলাদেশে দাঁড়িয়ে কোনো মৌলবাদী কথা বলে যে বাংলাদেশের সীমান্ত বাড়বে, চিকেন নেকটাকে আমরা স্বাধীন করে নেব, আমরা মালদা মুর্শিদাবাদকে বাংলাদেশের ভেতর ঢুকিয়ে নেব, তার এই কথাটা বলার ফলে ভারতের সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার বাড়ে নাকি কমে? ঠিক একই রকম ভাবে এটা কোনো রামসাম যদুমধু বলছে না, এটা দুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কোনো নেতা বলছে না, ভারতের একজন পার্লামেন্টেরিয়ান, একজন ল মেকার,
তিনি যদি আজকে দাঁড়িয়ে বলেন এই পরিস্থিতিতে যে আমাদের জমি বাড়বে, আমরা ওদের জমি দখল করব, তাহলে বলুন আজকের পরিস্থিতিতে এইটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে? তাহলে যারা আজকে দাঁড়িয়ে আজকে এই রাজনীতিটা করছে তারা বাংলাদেশের সাধারণ মানুষের, বাংলাদেশের হিন্দু মানুষের জন্য রাজনীতি করছে নাকি পশ্চিমবাংলার হিন্দু মানুষের 4টে ভোট বাড়িয়ে নেওয়ার জন্য রাজনীতি করছেন? অনন্যা বলার সময় বললেন ওষুধ লেগেছে, ভাবলাম কোনো প্রেসক্রিপশন পড়ে শোনাবেন, তারপর শুনলাম অঞ্জন চৌধুরীর নাম করে 3বার আই লাভ ইউ বলে বেরিয়ে গেলেন। কিন্তু জিজ্ঞেস করছেন, ওনার যুক্তিটা ভারী চমৎকার। ভারত সরকার কিছু বলার কথা, ভারত সরকার কিছু বলছে না। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কেন বলছেন না? যেহেতু এটা জাতীয় রাজনীতির বিষয়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সরকার চালাচ্ছেন না, তাই ওনার কিছু করার নেই। কিন্তু আমরা বামপন্থীরা যেহেতু ভারত কেন গোটা পৃথিবীর সরকার চালাচ্ছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না, কিন্তু আমাদেরকে বাংলাদেশে ধর্মঘট ডাকতে হবে। বাবা, আবার এমনিতে হবে না, ধর্মঘট ডাকতে হবে। আর ধর্মঘট ডাকলে সবার আগে মমতা ব্যানার্জি গুন্ডা পাঠিয়ে আমাদের পিঠের চামড়া গোটাবে, বলবে বাংলা কর্মসংস্কৃতি সর্বনাশ হয়ে যাচ্ছে, কেন তোমরা ধর্মঘট করছো? এইসব কথাবার্তার কোনো মানে আছে বলুন তো? কিন্তু আমি যে কথাটা বলি তার থেকে আমার মনে হয় অনেক সহজে উনি এক কথা এইটা বলে দিতে পারেন যে প্যালেস্তাইনে হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলেনস্কি লড়বে। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, এটা আমার কোনো কথা নয়। আমি তার আগে আপনাদেরকে বলি, এই যে বলছেন না যে প্যালেস্তাইন নিয়ে কেন আমাদের প্রাণ কাঁদে, ঋতব্রতদা, প্রাণ খালি একা আমাদের বামপন্থীদের কাঁদে না। স্বাধীনতার আগে মহাত্মা গান্ধী বলেছিলেন, হরিজন পত্রিকায় সম্পাদকীয় লিখেছিলেন, যেখানে বলেছিলেন ইংল্যান্ড যতটা ইংলিশদের, ফ্রান্স যতটা ফ্রেঞ্চদের, যে তুমি ফরাসি সাহিত্য সিনেমা নিয়ে এত চর্চা করো, ইংল্যান্ড যতটা ইংলিশদের, ফ্রান্স যতটা ফ্রেঞ্চদের, প্যালেস্তাইন ততটাই আরবদের। 1938 সালে মহাত্মা গান্ধী বলেছিলেন। এবং এটা খালি মহাত্মা গান্ধী নয়, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি, নিশ্চয়ই শোনা যাবে, আপনারা এটা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। गलतफहमी को दूर करने के लिए मैं कहना चाहता हूं कि हम हर एक प्रश्न को गुण और अवगुण के आधार पर देखेंगे, लेकिन मध्य पूर्व के बारे में यह स्थिति साफ है कि अरबों की जिस जमीन पर इजराइल कब्जा करके बैठा है वो जमीन उसको खाली करना होगी। आक्रमणकारी आक्रमण के फलों का उपभोग करे, ये हमें अपने संबंध में स्वीकार नहीं है, तो जो नियम हम पर लागू है वो औरों पर भी लागू होगा। अरबों की जमीन खाली होना चाहिए, जो फिलिस्तीन है उनके, जो फिलिस्तीनी हैं उनके उचित अधिकारों की प्रस्थापना होना चाहिए। 1977 সালে দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে এই কথাটা বলছেন অটল বিহারী বাজপেয়ী। আমাদের ওনার বক্তব্যের নির্যাস, এই প্রশ্নে ইন্দিরা গান্ধী সরকারের সঙ্গে আমাদের বোঝাপড়ার কোনো ফারাক নেই। প্যালেস্তাইনের জমি ইসরায়েলকে খালি করতে হবে, ওরা দখলদার, এবং ওই জমিতে প্যালেস্তাইনের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। যে কথা 1977 সালে দাঁড়িয়ে বাজপেয়ী বলেছিলেন, সেই কথা বলার জন্য 2025 সালে আমরা দেশদ্রোহী হয়ে যাব? ভারত স্বাধীনতার আগে থেকে, গান্ধী থেকে শুরু করে, বাজপেয়ী থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত ভারতের মানুষ ততটাই প্যালেস্তাইনের মানুষের পক্ষে, যতটা কিনা ভারতের মানুষ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে। আমরা প্যালেস্তাইনের মানুষের পক্ষে আছি, আমরা বাংলাদেশের সংখ্যালঘু প্রত্যেকজন মানুষের পক্ষে আছি। ধন্যবাদ। শতরূপ, শুধু দুটো কথা শ্রমিক দা এখানে নেই বলেই বলছি, সেটা হচ্ছে উনি বলেছেন, এটা যেমন বলেছেন আবার এটাও বলেছেন, সেটা জোর করে নয়, ভালোবাসা দিয়ে, এটা উনার তত্ত্ব, আমি তার মধ্যে যাচ্ছি না। শুধু একটা কথা জিজ্ঞেস আমি বলতে শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না, বলেছেন ভালোবাসা, আমি ভালোবাসা দিয়ে জমি দখল করে নেব, হ্যাঁ এটা উনার তত্ত্ব, উনি নেই বলে এটা বললাম। সংসদ বাড়বে, দেশের সীমানা বাড়বে, আগ্রাসন দিয়ে নয়, কেন পৃথিবীর সমস্ত দেশের সীমানা তৈরি হয়েছে তরবারির অগ্রভাগ দিয়ে, আর আমাদের এখানে আমাদের সংস্কৃতি দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে, বসুধৈব কুটুম্বকম দিয়ে, চাপিয়ে দিয়ে নয়। কিন্তু আমার প্রশ্ন, ইসরায়েলে ঢুকে যখন হামাস অপহরণ করলো, নারী ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করলো, সেক্ষেত্রেও হামাস
তাকে নিন্দে করা আর প্যালেস্তাইনকে বিপ্লবী বলা কোথাও কি একটা বৃহত্তর জায়গায় ইসরায়েলের সেই সমস্ত সহ নাগরিক যারা এই বিশ্বের নাগরিক গ্লোবাল ভিলেজে তাদের কি কোথাও হেও করা হয় না? প্রথম কথা হচ্ছে হামাস একজনেরও কোনো ধর্ষণ করেছেন এরকম কথা কিছু আমেরিকান মিডিয়া ছাড়া কেউ বলেনি। তবে হ্যাঁ 100 বার হামাসের সঙ্গে ইসরায়েলের যারা অকুপেন্সি চালাচ্ছে তাদের বহু সংঘাত হয়েছে, কয়েকদিন আগেও সংঘাত হয়েছে, কিন্তু এখানে পরিষ্কার ঋতব্রতদা আমাদের নয়। প্রথম কথা হচ্ছে তুমি এটা আমার থেকে ভালো জানো, হামাসের সঙ্গে প্যালেস্তাইন সরকারেরও সব প্রশ্নে মত মেলে না, সেটা অন্য কথা। কিন্তু এইটার উত্তর বাজপেয়ীজির যে অডিওটা আমি চালালাম, স্পিচটা চালালাম, এখানে পরিষ্কার বাজপেয়ীজি বলেছেন, আপনারা এক্ষুনি শুনলেন, যারা অকুপায়ার আর যারা অকুপায়েড দুজনের বিচার আমরা সমান মানদণ্ডে করব না। অবশ্যই, কিন্তু আমার প্রশ্নটা নেই, আমি প্রশ্নটা শুনেছি, আমি বলি আমার প্রশ্নটা তো আরে আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি তো প্রশ্নটা বলো। যে আমার বাড়িতে যে জোর করে ঢুকেছে তাকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অধিকারটা আমার গণতান্ত্রিক অধিকার, এইটা কোনো গাজওয়ারি নয়। অবশ্যই যদি আমার বাড়ি থেকে অকুপায়ারকে ঘাড় ধাক্কা দেওয়ার অধিকার আমার থেকে থাকে তাহলে প্যালেস্তাইনের মানুষেরও সেই অধিকার রয়েছে, ঠিক যেমন বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরও আত্মরক্ষার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। সদরূপ খুব ভালো লাগছে আপনি অটল বিহারী বাজপেয়ী থেকে গান্ধী কোনো কমিউনিস্ট তরুণ নেতা তাদের কথা উচ্চারণ করছেন, দেখে ভালো লাগছে।